ইঞ্জিনিয়ার স্যার আপনি এটা বলছেন, কিন্তু রাজমিস্ত্রি তো আমাকে এটা বলেছিল। ইঞ্জিনিয়ার স্যার আপনি তো এটা বলছেন, কিন্তু রাজমিস্ত্রি তো আমাকে এটা বোঝাচ্ছে। আজকে এই যে বড় পার্থক্যটা, এটা কেন হয় সেটা একদম জলের মতো পরিষ্কার করে দেবো। সবার প্রথম থেকে শুরু করি, হ্যাঁ, একদম গোড়া থেকে। সবার প্রথমে হচ্ছে একটা জিনিস দেখবেন, যখন আপনারা সোলিং করছেন, ফাউন্ডেশনের প্রথম ধাপ হচ্ছে বালি দিয়ে সোলিং করা, তারপরে ইটের সোলিং করা, তারপর পিসিসি করা। প্রথমেই আপনাদেরকে বোঝানো হচ্ছে, এরকম বহু অ্যাপয়েন্টমেন্টে আমি এই প্রশ্নগুলো পেয়েছি যে কেন আমি ইটটা দিয়ে আপনি নষ্ট করছেন, বালির উপর পলিথিন বিছিয়ে ডাইরেক্ট পিসিসে তো মোটা ঢালাই করছি, আবার ইটের সোলিং করে নষ্ট করার কি আছে? ভেবে দেখুন। আচ্ছা, এটা বুঝিয়ে ওদের কী লাভ হচ্ছে একবার প্রশ্ন করে দেখেছেন? এটা বুঝিয়ে ওদের লাভ হচ্ছে, ধরুন একজন মিস্ত্রি 130 টাকা রেটে ছাদ ঢালাই পর্যন্ত কন্ট্রাক্ট করলো, বা 140 টাকা রেটে পার স্কোয়ার ফিট। এবার তার মাঝখান থেকে যদি সোলিং করার হ্যাপাটা বাদ দিয়ে দেওয়া যায়, অনেকটা লেবার মিস্ত্রি বাঁচানো যাবে তো, কিন্তু টাকাটা তো সেই একই পাবো। এমন তো নয় যে সোলিং না করার জন্য টাকা কাটা যাচ্ছে, সেখান থেকে কিছু এক্সট্রা মুনাফা যাতে বার করা যায় সেই চিন্তাভাবনাটা তারা রাখে। এবার ভেবে দেখুন, ওইখানে যদি সোলিং করতে হতো, অনেকে তো আবার দেখি লম্বা লম্বা আড়াআড়ি ইট সোলিং করে দেয়। আমরা সবসময় বলি কোনাকুনি করতে হবে, এবং সেই ফুটেজও আপনাদেরকে দেখাচ্ছি। এবং সোলিং অনেকে যারা করছে তারা আবার ওর উপরে সোলিং করার পর তার উপর যে বালি মশলার একটা মর্টার দিয়ে জয়েন্ট করতে হবে, সেটার কোনো চিন্তা ভাবনা রাখছে না। অর্থাৎ জাস্ট পেতে দিয়ে ওর উপর ডাইরেক্ট আদলা ইঁটের উপর খাঁচা বসিয়ে দিয়ে ঢালাই করে দিচ্ছে। বলছে কেন, ঢালাইয়ের সময় তো বালি মশলা ওর মধ্যে ঢুকে যাবে। তাহলে ঢালাইয়ের সময় যদি কংক্রিট থেকে বালি মশলা ওখানে ঢুকে চলে যায়, তাহলে মেন কংক্রিটের মধ্যে তো বালি মশলা শর্টেজের জন্য হানিকম চলে আসবে। এটা তো একবারও ভাবেন না। এবার ধরে নিলাম যে ওরা বাদ দেওয়ার কথাটা বলছে ওদের মুনাফার জন্য। বাদ দিলে কি হয়? আপনাকে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। আপনাদেরকে যদি বলি, প্রত্যেকের বাড়িতে খাট বিছানা আছে, আপনারা তো মেঝেতে শোন না, সবাই খাটে শোন। এবার যদি ধরে নেন যে তক্তপোষ বা খাটের উপরে আপনাকে ঢালাই করতে বলছি, কেমন হবে? মানে ধরুন আজকে রাত্রিবেলা যে বিছানাটায় গিয়ে আপনি শুচ্ছেন, সেই বিছানাটায় না শুয়ে আপনাকে বললাম বালি পাথর আর সিমেন্ট মেখে ঢালাই করে দিতে, ঠিক কেমন লাগবে? ঢালাই হয়ে গেল। পরের দিন ওই ঢালাইয়ের উপরে যদি বলি একটু উঠে বসতে, দেখবেন ঢালাইটা ফেটে যাবে। কারণ বিছানা বা গদি হচ্ছে, যখন এক জায়গায় বসেন অন্য জায়গাটা ফুলে যায়, তাহলে অসম চাপের কারণে ওই ঢালাইটা ফাট আসতে পারে। ঠিক একইভাবে আমরা যদি বালির উপর পলিথিন পেতে পিসিসি ঢালাইটা দিয়ে দিই, ও তো শক্ত সারফেস বা শক্ত উঠানটা পেলো না, যেটা ইটের সোলিং করা থাকলে পেতে পারতো। তাহলে ওই বালির উপর যখন আপনি ঢালাই করে দিলেন, তখন ওই ঢালাইয়ের উপর যখন রড বেঁধে মেন কলমের বেস ঢালাই হলো, তার লোডে ওই ঢালাইটা আস্তে আস্তে, কারণ বালি তো আপ ডাউন করে, অ্যাডজাস্ট করতে চায়, তখন ওই পিসিসিটা ফেটে যেতে পারে। আর একবার পিসিসি ফেটে গেলে কি হবে? পিসিসিটা কেন দিয়েছিলাম? যাতে নিচে থেকে জলটা না ওঠে, ওয়াটারপ্রুফটা যাতে ভালোভাবে করতে পারে, সেই জন্য। তাই পিসিসিটাকে আমি রক্ষা করতে পারলাম না। আর ওই পিসিসিটাকে রক্ষা করার জন্য বালির উপর যদি আপনারা ইঁট দিতেন, অসংখ্য ইঁট থাকতো, এবং সেই জয়েন্টটা যদি আপনারা বালি মশলা দিয়ে বুঝিয়ে দিতেন, তাহলে ডাইরেক্ট যে লোডটা বালির বসার কারণে যে ইঁটগুলো নিজেরা যেহেতু ফাঁকা ফাঁকা আছে অ্যাডজাস্ট করে নিত, তার ফলে পিসিসিতে ক্র্যাক আসার সম্ভাবনাটা 99% কমে যেত। এই বিষয়টা বোঝানোর জন্য একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মানে যে ঢালাইটা আপনারা বিছানার উপর করলেন, ওই ঢালাইটাকে যদি একটা প্লাইউডের উপর করতেন, কোন ঢালাইটার উপর নাচানাচি করলে ফাটতো কম? প্লাইউডের উপর যদি নাচানাচি করতেন ফাটতো কম, কারণ ওর নিচেটা শক্ত। আর যেটা বিছানার উপর ঢালাই করেছিলেন, সেই ঢালাইটার উপর নাচানাচি করলে ফেটে যেত। ওটা আপনাদেরকে ফাঁকি মেরে তাদের কাজ বাঁচানোর জন্য বারণ করা হচ্ছে। আপনারা কি জানেন? এরপর চলে আসি কলমের গোড়ার যে পেডিস্টাল, যেখানটাকে বলা হয় যে গাঁথনিটা করা হয়। অনেক মিস্ত্রিরা বলে যে বা টাইবিমের যে শাটারিংটা করা হয়, সেটা আমরা যখন বলি যে পাটা দিয়ে করতে, তারা বোঝায় যে পাটার থেকে ইঁট গাঁথলে বেশি মজবুত হবে, বাইরে থেকে কিছু এলে টাইবিমটাকে প্রোটেক্ট করবে। এই ধারণা অনেকের মধ্যেই রয়েছে, কিন্তু সেটা কেন বলা হয় একবারও প্রশ্ন করেননি। আমরা ভাবছেন যে মিস্ত্রি বলছে ভালোর জন্যই। মিস্ত্রি হয়তো কম রেটে কাজটা ধরেছে, সে হয়তো সেখান থেকে বেশি মুনাফা বার করতে চাইছে, কিন্তু আপনারা তাকে একটা নিয়ে বলতে পারেন যে আপনার যদি টাকা লাগে আমি দেবো, কিন্তু কাজ খারাপ করবেন না, দয়া করে বলছি। তার কারণ হচ্ছে সেখানে মিস্ত্রিরা দেখে যে আমি যদি গোটা টাইবিমটা যদি আমি পাটা করতে যাই, তাহলে আমাকে একটা পাটা জোগাড় করতে হবে। আমি ধরে নিলাম যে মিস্ত্রি কাজ নিয়েছে, তার তো বাঁশ পাটা আছে, তা নাহলে সে রাজমিস্ত্রি হয়েছে কেন? এবার সেই পাটাটাকে পেরেক মেরে তার ফর্ম ওয়ার্ক বানানো, তারপর সেই তার ভিতর পলিথিন দিয়ে সেটাকে ফিটিং করা, তারপর আবার টাইবিম হওয়ার পর সেটাকে খোলা,
এই যে তৈরি করা খোলা যে মিস্ত্রিটা লাগে, ওরা হিসাব করে দেখেছে পাটির ইট আছে, আমি বাবা ইটটা নিয়ে গেঁথে দেবো, তাহলে তো আমাকে আর ওই পাটা দিয়ে কড়া খোলার সময়টা লাগবে না, আমার একবার ইট গাঁথনিতেই কাজ মিটে যাবে, তখন আর খুলতে হবে না। আবার আপনাদের মতো ইঞ্জিনিয়াররা এসে খোলার পর বলেন এখানটা একটু হানি কম আছে, ওখানটা একটু হানি কম আছে, রিপেয়ারিং করো। আর ইটের শাটারিংয়ের মধ্যে যদি বিম ঢালাই হয়, যেমন এই ছবিতে দেখছেন, তাহলে তো আর কেউ হানি কম আছে ওখানে এখানে রিপেয়ারিং করতে বলবে না, ধামাচাপা হয়ে যাবে, কতটা সময় বাঁচলো। এই যুক্তিটা আপনাকে দিয়ে তারা এটা বোঝায় যে না, ইঁটটা দিলে প্রোটেকশান হবে, কিন্তু তারা তার অন্তরালে তাদের একটা জিনিস ভাবনা চিন্তা করে নেয় যে এইগুলো ছোট ছোট করে যদি বাঁচাই তবেই না লেবার মিস্ত্রি বাঁচাতে পারবো, তবেই না একটু বেশি টাকা লাভ করতে পারবো। বোঝাতে পারছি বিষয়বস্তুটা? ঠিক একইভাবে পেডেস্টাল করার সময় ওরা ইঁট দিয়ে গাঁথে, কারণ ওরা বলে বড় পাটাকে কেটে ওই 1-1.5 ফুটের পেডেস্টাল আমরা ছোট করতে পারবো না, আমরা তখন ইঞ্জিনিয়ার হিসাবে মেনে নিই। তাই ওরা যখন আপনাকে বলে কিচ্ছু হবে না, কত করেছি, তার পিছনে কারণগুলো আপনারা খুঁজতে যান না। সেটা আজকের ভিডিও দেখে এবার চোখে আঙুল দিয়ে যে দেখিয়ে দিলাম। এবার অনেক বলবেন যে কুমারদার ঠোঁটটা বেঁকা, ঠোঁটটা বেঁকিয়ে এই জন্যে বলি, তা নাহলে আপনাদের কানে বা মগজে এটা ঢুকবে না। বোঝাতে পারছি বিষয়বস্তুটা? এবার চলে আসুন টাইপিং পাইপিং ঢালার পর চলে আসুন যে মেঝে লেভেলের যে গাঁথনিটা করা হয়, তারা দেখবেন আগে গেঁথে দেয়, নিয়ে তা আপনাদেরকে বোঝায়। ওদের বোঝানোগুলো কিন্তু সাইড বাই সাইড শুনুন। এই ভিডিওটা গোটা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বলেনি, যেটা আমি বুকটুকে বলে দিচ্ছি। তো ওরা কি বলছে যে আপনি তো বালি বা মাটি দিয়ে প্যাক করবেন। অনেকে কী বলে, দাদা আপনি এত কী করে জানলেন? আমি মিস্ত্রিদের সাথে মেলামেশা করি, মিস্ত্রিদের সাথে খাই, মিস্ত্রিদের সাথে চলাফেরা করি, বুঝি মিস্ত্রিদের ভাষা কী, মিস্ত্রিরা ঠিক কী চায়। তাই আমি কি করে জানলাম সেই প্রশ্ন না করে আমি কি বলছি সেটার দিকে ধ্যান দিন। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে মাটি বা বালিটা আপনি প্যাকিং করছেন, ওরা কি বলবে, ইটটাকে আগে গাঁথলে কী হবে, আপনারা যদি ইটটা আগে গেঁথে পরে ওই কলমটুকুটা ঢালেন, ঠিক যেমন এই ফুটেজটা দেখছেন, তাহলে মাটি ওই কলমের সাথে ইটটা আষ্টে পিষ্টে আঁকড়ে থাকবে, ওখান দিয়ে কিন্তু আর কোনো লিকেজ হবে না, যার ফলে মাটি বা বালির চাপটাকেও ধরে রাখতে পারবে। কিন্তু ওটা কি কোনো কথা হলো? তার কারণ ওই জায়গায় যদি আপনি আগে ইট গাঁথেন, তাহলে কলমের শেপের 12টা বেড়ে যায়। ধরুন 10-10-এর কলম হয়ে গেছে, একদিকে 12 ইঞ্চি একদিকে 13 ইঞ্চি, মাপের ঠিক থাকে না, ঢেউ খেলতে খেলতে আসে। দ্বিতীয় কথা, কলমটায় যখন চাপ পড়বে, সেই চাপ কলমের পাশাপাশি গাঁথনিতে গিয়ে ট্রান্সফারে গাঁথনিকে ফাটাবে। তৃতীয় কথা, কলমের আগে যেহেতু গাঁথনি হয়ে রয়েছে, তাই কলম ঢালাইয়ের সময় ঢালাই মশলা থেকে ওয়াটার কন্টেন্টকে টেনে নিয়ে ঢালাইয়ের স্ট্রেংথ কমিয়ে দেবে সেই গাঁথনিগুলো। এতগুলো প্রবলেম, এবং কলমের সেফ ইউনিফর্মিটি ঘেঁটে যাচ্ছে, প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কিন্তু ওদের সুবিধাটা কী? এখন অনেকেই বলে, দাদা মিস্ত্রিদের লাভ কী? মিস্ত্রিদের লাভ শুনবেন। টাইপিমের উপরে যদি 12টা কি 15টা কলমকে যদি স্টার্টার করে কলমগুলোকে ঢালতে হতো, কত সময় লাগতো? সুতো দিয়ে লাইন করতে হতো, লেআউট করতে হতো, সময় লাগতো না? আর তার জায়গায় দুই ধারে দুটো ইঁট বসিয়ে সুতো মেরে মাঝে ফটাফট 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 গেঁথে দিয়ে তারপর কলমগুলো যখন সব গাঁথনি হয়ে গেল, দুদিক থেকে দুটো পাটা দিয়ে মাঝখানে ভসভস করে ঢেলে দিতে খুব মজা লাগে না? তাড়াতাড়ি সময়টা বাঁচে। তো এইভাবে সময় বাঁচাতে 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 কিছু মুনাফা মিস্ত্রি পায়। তো আপনারা ডাইরেক্ট মিস্ত্রিকে সামনে বসিয়ে বলুন যে এইভাবে বাঁচাতে 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 ক টাকা লাভ করতে। সাপোজ ধরুন 20,000 টাকা, আপনি বলুন 20,000 টাকা আমি আপনাকে অতিরিক্ত দিচ্ছি, আপনি আমাদের এইগুলো করবেন না। বোঝাতে পারছি? এরপর যে অংশটা আসে সেটা হচ্ছে, ধরুন মেঝে ঢালাই ফালাই হয়ে গেল। একইভাবে মেঝের বিমের ক্ষেত্রেও ওরা একটা জিনিস বোঝায়, দেখা যাবে অনেক সময় মেঝে ঢালাই হচ্ছে, তো 10 ইঞ্চি দেয়ালের উপর 5 ইঞ্চি ইঁটটা ওরা গেঁথে তারপর বলে ঢালাই করব। কিন্তু ওখানে আমরা অনেক দিন আগে একটা ভিডিও বলেছিলাম যে ওখানে আমার ওই ড্যামটা যেটা ওঠার ব্যাপারটা থাকে, ওই 5 ইঞ্চি ইঁটটা গাঁথলে সাইডে, তাহলে তো আমার ওই ড্যামটা উঠছেই, তাহলে লাভ কী হচ্ছে? তাহলে সাইড পাটা দিয়ে ঢালাই করাই ভালো। এটাও ওরা ফাঁকি মারে। এরপর নেক্সট যেটা ওরা ফাঁকি মারে, এবার ধরুন টাইপিমের ডট কলমের ভিতর দিয়ে নিয়ে যায় না, এইসব নিয়ে তো 1400-1500 খানা ভিডিও কুমার কনস্ট্রাকশন চ্যানেলে বানিয়েছি। কুমারদার কনস্ট্রাকশনে সেই ঘটনাগুলো বলছি যেটা ওরা কেন বারণ করে। এই যে ভিডিওটা শুরু করেছেন, ওরা এটা বলছে, আপনি এটা বলছেন কেন? ওরা তো বলছে এরকমভাবেই করি। এবার ওরা কলমের বোর্ড বানিয়ে রেখেছে 10 ফুট করে, বুঝুন 10 ফুট 11 ফুট করে, কারণ ওরা জানে যে কলমের বড্ড লাফড়া।
সেদিনই একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল যে দাদা লিন্টেলগুলো কি কলমে ঢোকাতে হবে, আমার মিস্ত্রিরা বলছে ওই সব নয়, আগে কলাম দাঁড় করে দেবো 10 ফুট করে, সব 10 ফুটের বোর্ড এখানকার সব মিস্ত্রি বানিয়ে রেখেছে। সুবিধাটা কি, একবার যদি কলমের লাফড়াগুলোকে মেরে দেওয়া যায়, ওদের যেটা ধারণা, আর বারবার হেডেক নিতে হবে না, কলম দাঁড়িয়ে গেল। উদাহরণ দেবে, ওই তো ওই সাইডে দেখেছিলাম, ওই তো ওই বড় সাইডে দেখেছিলাম। আরে ভাই একটা বড় সাইজের কলমকে যদি উপর থেকে ঢালা যায়, তার মধ্যে অ্যাডমিক্সচার মিশিয়ে কি কংক্রিটের গেট করে মিক্স ডিজাইন করে কীভাবে ঢালাই হচ্ছে, তার কি প্রোটোকল আছে, সেটা কি তুমি মানছো তোমার ছোটো সাইটে? তা তো নয়। অ্যাজ পার আইএস কোড 5 ফুটের উপর থেকে কলম ঢালা যাবে না, সেখানে আমি 6.5 ফুট পর্যন্ত যদিও বা ঢালতে দিই লিন্টেল পর্যন্ত, সেটাকে মেনে নেওয়া গেলেও 10 ফুট উপর থেকে তুমি যখন কলম ঢালবে এবং দেখবে কলমের নিচের দিকে পাথরগুলো সেটেল করে গিয়ে সেগ্রিগেট হয়ে গিয়ে উপরের দিকটা ভসভসে শুধু বালি। তাই কলমের ঢালার হাইটও কিন্তু নির্দিষ্ট বলে দেওয়া রয়েছে। এখন ওদের কি স্বার্থ, ওরা জানে একবার কলমগুলো সব দাঁড় করিয়ে দেবো, কলমের লাফড়া শেষ হয়ে গেল, একবার লেআউট করে দিয়েছি, লাইন বার করে নিয়েছি, হয়ে গেল, এবার গেঁথে দাও। এবার টানা লিন্টেল হচ্ছে না, তার ফলে কি করছে, কোনো কোনো জায়গায় এরকম রড দেখছি বার করে রাখছে, জুড়ছে। যদিও কলম স্ট্রাকচারে বাড়িতে টানা লিন্টেল করবেন না কাটা লিন্টেল করবেন এই নিয়ে আলাদা ভিডিও রয়েছে, বোঝাতে পারছি তো। এইভাবে ওরা দেখা যায় কাস্টমারকে বলে এইগুলো, আর আমরা যে বলি ওইগুলো, ওরা তখন বলে না 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 এরকম কতগুলোই কিচ্ছু হয় না, আপনি বেকার পয়সা নষ্ট করছেন। আপনাকে পয়সা নষ্ট করছেন বলে নিজে কত টাকার লেবার মিস্ত্রি বাঁচাচ্ছে সেটা আপনি ধরতে পারছেন না, আপনি ধরতে পারছেন না। দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, অনেক গালাগালি শুনতে হবে এই ভিডিওটা বানানোর জন্য, কিন্তু যারা প্রকৃত মিস্ত্রি তারা বুঝবে যে না কুমারদা, আমি তো বারবার বলছি ব্যবসা করতে এসেছেন, টাকা ছাড়া যেমন আমি কাজ করব না, টাকা ছাড়া আপনাকেও কাজ করতে হবে না, কিন্তু মানুষকে ঠকাবেন না, চেয়ে নেবেন, এই কাজটা করলে এটা লাগবে, চেয়ে নেবেন, না বলে নেওয়াটাকে অপরাধ বলে।